একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের। গত ৫৩ বছর যাবৎ এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি। আপনি উদ্যোগটা নেন, প্রবাসীরা মন খুলে সাপোর্ট করবে, প্রয়োজনে আমরা ৬ মাসের টাকা অ্যাডভান্স পাঠাই দেবো। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইক্রোব্লগ সাইট এক্সে এক পোস্টে শুভেচ্ছার বার্তাটি প্রকাশ করেন। ট্রাম্পের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস। দ্রুতই দূরত্ব মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ শুরু করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রেরও প্রয়োজন বাংলাদেশের মতন একটা ডেডিকেটেড দেশ মিত্র হিসেবে পাশে পাওয়ার জন্য। সে আর ভারতের আগে যেমন বাইডেন প্রশাসন রাজনৈতিক পট পরিবর্তনের আগে দিয়ে বা পরে একদম সরাসরি যেভাবে সম্পর্কটা স্থাপন করেছিল, ট্রাম্প প্রশাসনও সম্ভবত এর ব্যত্যয় ঘটাবে না। এই ঘোষণা রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী, নতুন কিছু ঘটার ইঙ্গিত, বড় কিছু ঘটার ইঙ্গিত। এই যে দলীয় কামড়াকামড়ি, এটা বন্ধ করতে হবে। যে মানুষটা যোগ্য, ভালো, কোনোদিন অন্যায় করেনি, ক্ষমতার অপব্যবহার করেনি, তার যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে, ওই মানুষটাকে তারপরও তার যোগ্য জায়গা দেওয়া উচিত। একদম সত্যি কথা বলি, যেই মানুষগুলো নিউট্রাল ছিল, ব্যক্তিত্ব বজায় রেখে চলেছে, কারো তোষামোদি করেনি, সেই মানুষগুলো সকল সময় এই বাংলাদেশে সকল দলের ক্ষমতায় থাকা অবস্থায় বঞ্চিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের। গত ৫৩ বছর যাবৎ এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি, হয়তো তাদের নিজস্ব ব্যক্তিগত বা দলীয় স্বার্থে। কারণ আমাদের সরকারগুলোর একটা মূল টার্গেটই থাকে লুটপাট করা। আপনি দেখেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্যান্য দলগুলোই বলেন, কম বেশি একবার চেয়ারম্যান হয়েছে অথবা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, উনি সহ ওনার ১৪ গোষ্ঠী বৈশা খাইতে পারে নাই এমন লোকের সংখ্যা ১০০-তে হয়তো ২-৪ জন পাবেন, একদম নাই তা না, ২-৪ জন পাবেন। বাকিরা এইভাবেই লুট করছে। কই থেকে? রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই দিনে, উন্নত বিশ্ব বলেন, আমাদের বাংলাদেশ বলেন, বিদ্যুৎ সেক্টর। কেন বাংলাদেশ এখন পর্যন্ত বিদ্যুতে স্বনির্ভর হতে পারলো না? কেন আমরা কুইক রেন্টাল দিয়া, সেটার আবার আদালত থেকে দায় মুক্তির একটা অধ্যাদেশ বানাইয়া, কেন আমরা বিদেশ থেকে আইনা এই বিদ্যুৎ ব্যবহার করব? বিদেশে হাজার হাজার কোটি টাকা আমরা বিল দেব। নেপালের মতন একটা দেশ, তাদের থেকে আমরা আজকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। মধু খাচ্ছে কে? ভারত। বিদ্যুৎ নেপালের, বাংলাদেশ এটাকে ব্যবহার করবে, কিন্তু মধু খাবে ভারত টেকনিক্যালি। এখন এই সিস্টেমগুলা কেন হচ্ছে? একটা বিদ্যুৎ স্বনির্ভর বাংলাদেশে যেই পরিমাণ বিদ্যুৎ দরকার, ওই পরিমাণ একটা মহা প্রজেক্ট হাতে নিতে আমি জানি না কত বিলিয়ন ডলার লাগে, বাট আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি মানুষের একটা আস্থা আছে। আপনি এই উদ্যোগটা নেন, প্রবাসীরা মন খুলে সাপোর্ট করবে, প্রয়োজনে আমরা ৬ মাসের টাকা অ্যাডভান্স পাঠাই দেবো। কিন্তু বিদ্যুৎ সেক্টরটাকে স্বনির্ভর করুন। স্বনির্ভর করলে কি হবে? মানুষ কম দামে বিদ্যুৎ পাবে। এখন আমরা বহু দামে বিদ্যুৎ কিনছি, এই বিদ্যুতের টাকা জনগণ দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বিলিয়ন ডলার সরকার মাইরা খাইয়া চলে যাচ্ছে প্রত্যেকটা সরকার। দর্শক, আজকে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ এসেছে, এটা খুশির খবর না। একদিকে খুশির খবর, রানিং বিদ্যুতের চাহিদা মিটছে। আদানি বেচছে, আদানির টাকা দেওয়া লাগছে, আদানি আবার অর্ধেক কমাই দিচ্ছে। এখন নেপালের কাছে আমরা যাচ্ছি, ভারত দেখেন কিভাবে পয়সাটা খাবে। আপনার 15ই নভেম্বর ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে দেশটি। নেপালের বিদ্যুৎটা সরাসরি বাংলাদেশে আসতে পারবে না, সেজন্য ভারতের ভূমি ব্যবহার করতে হবে। যার কারণে ভারত মাগনা বৈশা একটা টাকা খাবে, কারণ তাদের জায়গাটা আমরা ব্যবহার করবো। চিন্তা করেন, যার কারণে বিদ্যুতের ক্রয় খরচটা কি বেড়ে যাচ্ছে। যেমন আমরা যদি ধরেন কথার কথা যে আপনি ঢাকা শহর থাকেন, এখন আপনি রংপুর থেকে বা কুমিল্লা থেকে বা আপনি বরিশাল থেকে একটা জিনিস আনাবেন, ওই লোকাল পর্যায়ে একটা জিনিস হয়তো আপনি 10 টাকা পিস কিনছেন, কিন্তু ঢাকা শহর আস্তে আস্তে এটা ট্রান্সপোর্টেশন কস্ট, বরিশাল থেকে একটা মাল যদি আনতে 20 টাকা খরচ হয়, কুমিল্লা থেকে আনতে খরচ হবে 5 টাকা। আর যদি জিনিসটা ঢাকার ভিতরে হয়, দেখেন না যে এই হোম ডেলিভারি ফ্রিও দিয়ে দেয়। কেন? ব্যবসায়িক পলিসিতে 5 টাকার জিনিস আমার ক্রয় 5 টাকা, কিন্তু ট্রান্সপোর্টেশন, এটার কারণে জিনিসটার দাম পড়ে যাচ্ছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আজকে নেপাল থেকে আমরা সরাসরি বিদ্যুৎ কিনছি, আমি জানি না কিভাবে কিনছি, কিন্তু ভারত হয়ে যখন আসতেছে, ভারত সরকারকে আমরা পয়সা দিতে হচ্ছে। এটা বাধ্য হয়ে আমাদের ভাগেই দিচ্ছি, ভারতের এখানে কোনো রকম ইয়া নাই, বরং তারা আমাদেরকে জায়গা দিচ্ছে। এটা এই মুহূর্তে বেশি বাস্তবতা যেটা। তো গতকালকে এটা শুরু হলো, আমরা দেখলাম যে ভারতের বিদ্যুৎ, আবাসন এবং নগরমন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান এবং নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রী দীপক খারকা এতে অংশগ্রহণ করেছেন। বলা হচ্ছে ত্রিপক্ষীয় বিদ্যুৎ লেনদেনের মাইল ফলক এটি। অবশ্যই নেপাল এবং ভারতের জন্য, বাংলাদেশের জন্য এটা লস প্রজেক্টই আমার মনে হয় যেটা হতে যাচ্ছে। 2024 সালের 23 অক্টোবর কাঠমান্ডুতে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি সই হয়েছিল। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো নেপাল ইলেকট্রিসিটি অথরিটি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট মানে সরকার যেটা বিপিডিবি, এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র তিনি বলছেন যে আপনার নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে
আচ্ছা 2025 সালের 15 জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। যাই হোক, এখানে মূল কথা আমরা যেটা বুঝতে চাচ্ছি, তেলের বেলাও আমরা ক্রুড অয়েল কিনতে পারি না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া যে সস্তায় তেল দিছে, ভারত কিনা এই তেল আমাদের কাছে পাঠাইছে, বিভিন্ন দেশে হয়তো পাঠাইছে, আমরা কিন্তু রাশিয়া থেকে তেল কিনতে পারি না, আমেরিকার ডরে হোক, অথবা আমাদের সরকার বলেছে আমাদের কাছে রিফাইনারি যে মেশিনটা আছে এটা দিয়ে নাকি এটা করা যায় না। তো কেন করেন না? কেন কুইক রেন্টালে আমরা বিদ্যুৎ কিনতেছি, আমরা বেশি দামে তেল কিনতেছি? আর এগুলোর প্রভাব তো ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জিনিসের উপরে কানেক্টেড, কারণ শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো তো বিদ্যুতের মাধ্যমে চলে অথবা তেলের মাধ্যমেই চলে। তো এগুলাতে আমরা কেন নিজেরা ডেভেলপ করছি না, সেলফ এস্টাবলিশড করছি না, আমি এখনো বুঝি না। রাজনৈতিক সরকারগুলো ধান্দা করছে 100%। এখন ইউনূস সরকার, আমার মনে হচ্ছে এই উদ্যোগটা তিনি নেওয়া দরকার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি সরকারের বাজেট না থাকে সহযোগিতা করবে, সময় এসেছে, এরপরে কিন্তু আর এগুলো হবে না। আমি মনে করি ভারতকে এই মধু খাইতে দেওয়ার দরকার নাই। একটা রিপোর্টের পর্যালোচনা খুবই জরুরি, সেটি হচ্ছে ট্রাম্পের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এই কথাটা বলা হচ্ছে। এখানে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছে দেশ রূপান্তর। তাতে আছে যে ভারত চীনের সাথে কৌশলগত ভালো সম্পর্ক থাকায় বাংলাদেশকেও যুক্তরাষ্ট্রের প্রয়োজন। দ্রুতই দূরত্ব মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ শুরু করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, কেন এটা বলা হচ্ছে? বলা হচ্ছে ভারত তার কৌশলটা পরিবর্তন করেছে। সে চীনের সঙ্গে আগের যে বিরোধপূর্ণ যে অবস্থানটা, সেই অবস্থানটা অনেকটা কমিয়ে ফেলেছে। এবং সম্প্রতি যে মোদি চীন সফর করেছে, সেই চীনের লাদাখের ব্যাপারে খুব দ্রুত বেগে তাদের যে সীমান্তে যে সমস্যা ছিল লাদাখে, সেইটা সমাধান করে ফেলেছে। এবং তারা চীনের সঙ্গে আরো যৌথভাবে কি কি বাণিজ্য অন্যান্য বিষয়ে কাজ করা যায় সেই বিষয়ে নানা রকম পরিকল্পনা প্রকাশ করেছে। এতে টনক নড়েছে কিন্তু মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতি শুধু কোনো দল ঠিক করে না, তাদের একটা কেন্দ্রীয় মানে যে পররাষ্ট্র দপ্তর অনেক কিছু তারা পর্যালোচনা করে। অন্যদিকে ভারত রাশিয়ার সাথে চমৎকার সম্পর্ক বজায় রেখেছে। তো এই কারণে একেবারে ভারতকে পরিপূর্ণভাবে মনে করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের একমাত্র বা অন্যতম প্রধান মিত্র, এটা মনে করতে পারছে না। মানে তারা কৌশলগত কারণে এই চীনের সঙ্গে, কৌশলগত কারণে আমেরিকার সঙ্গে, কৌশলগতভাবে রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে, মানে ডেডিকেটেড না। এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র চায় একটা ডেডিকেটেড মিত্র। তো এখন বাংলাদেশের গভর্নমেন্ট যে অবস্থানের মধ্যে আছে, যে ভারতের দ্বারা চাপের মধ্যে আছে, তো এইরকম একটা বিশাল সীমান্ত বেষ্টিত একটা দেশের যে দেশ এই রাজনৈতিক পট পরিবর্তন মেনে নিচ্ছে না এবং তাদেরকে নানাভাবে বিপদে ফেলছে। আবার বাংলাদেশের অবস্থা হচ্ছে যে বাংলাদেশ এখন এই মুহূর্তে ভারতকে আর ভরসা করতে পারছে না। এই অবস্থায় যুক্তরাষ্ট্র হতে পারে তার অন্যতম প্রধান মিত্র এবং একমাত্র মিত্র হতে পারে, ডেডিকেটেড মিত্র। এই ধারণাটা এই পত্রিকায় বা সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এটা প্রতিফলিত হয়েছে যে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট এমনভাবে এখন সাজানো যে ইচ্ছা করলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে খুবই সহজ যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলা এবং যুক্তরাষ্ট্রেরও প্রয়োজন বাংলাদেশের মতন একটা ডেডিকেটেড দেশ মিত্র হিসেবে পাশে পাওয়ার জন্য। সে আর ভারতের আগে যেমন বাইডেন প্রশাসন প্রথম দিকে ভারতের মাধ্যমে বাংলাদেশকে দেখতো, পরে রাজনৈতিক পট পরিবর্তনের আগে দিয়ে বা পরে একদম সরাসরি যেভাবে সম্পর্কটা স্থাপন করেছিল, ট্রাম্প প্রশাসনও সম্ভবত এর ব্যত্যয় ঘটাবে না, এমনটাই বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দূরত্ব মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজও শুরু করতে পারবেন তিনি, এমনটাই প্রত্যাশা করছে দেশে বিদেশের বিশেষজ্ঞরা। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইউনূসের দূরত্ব ও বিরোধপূর্ণ সম্পর্কটা ওপেন সিক্রেট, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক থাকায় বাংলাদেশকেও যুক্তরাষ্ট্রের প্রয়োজন। ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলছেন, ট্রাম্প একসময় ক্ষমতায় এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও স্থিতিশীল করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মনে করি ডক্টর ইউনূস খুব দ্রুতই ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন। তিনি আরো বলেন, আমি মনে করি ডক্টর ইউনূস পুনরায় ট্রাম্পের সমালোচনা করবেন না। ট্রাম্প জয়ী হওয়ার পরপরই ডক্টর ইউনূসের পক্ষ থেকে অভিনন্দন বার্তা সেই ইঙ্গিতই বহন করে। 5 নভেম্বর মার্কিন নির্বাচনের প্রাথমিক ফলাফলে ট্রাম্প জয়ী হওয়ার কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাম্পকে বিজয়ের জন্য অভিনন্দন জানান। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার জন্য উন্মুখ বলেও জানান তিনি। ডক্টর ইউনূস এবং ট্রাম্পের মধ্যে বিরোধ মূলত 2016 সালে ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় শুরু হয়। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডক্টর ইউনূস তার কড়া সমালোচনা করেছিলেন এবং ট্রাম্পের জয়কে একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক বরাবরই হৃদ্যতাপূর্ণ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং
বিলের স্ত্রী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের খুব ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচিত। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, ডক্টর ইউনূস বর্তমানে 16 কোটি মানুষের একটি দেশে প্রতিনিধিত্ব করছেন, যে দেশটির ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে দক্ষিণ এশিয়ায় এবং বাইরেও। সুতরাং তখনকার এবং বর্তমান পরিস্থিতি ভিন্ন। ইয়াসমিন আরো বলেন, ডক্টর ইউনূস বাংলাদেশের বৈদেশিক সম্পর্কগুলো বুদ্ধিমত্তার সাথে নিপুণভাবে পরিচালনা করছেন। এটা মানে 16 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি অবস্থান ছিল, ট্রাম্পের অবস্থান কি, আর 24-এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ফলে কোনো একটা বিষয় ওই আগের ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এর মধ্যে অনেক পরিবর্তন এসছে। আর এখন বাংলাদেশ যেভাবে একেবারে যুক্তরাষ্ট্রমুখী হতে চায়, এই জায়গাটার সুযোগটা যুক্তরাষ্ট্র ছাড়তে চাইবে না। স্বাভাবিকভাবেই ট্রাম্প প্রশাসনকে যখন কে ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন ট্রাম্প প্রশাসনও এর অন্যথা করবে না বলে অনেকে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।